পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলি তোমরা কালেক্ট করে উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। তাহলে চলো দেখে নাও এবারের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে বাংলা বিষয়ের উপরে ফাইনাল সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই সাজেশনটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রে তোমরা 90+ প্রশ্ন কমন পাবে, এটা আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। সাবজেক্ট বেঙ্গলি অর্থাৎ বাংলা, ফুল মার্কস 80। বিভাগ ক, দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ প্রশ্নের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 2 মোট 10। মোট প্রশ্ন থাকবে এ দাগের জন্য 4টি, তোমাদের উত্তর করতে হবে 2টি। এবং এ দাগের জন্য যে কবিতাগুলি তোমাদের পাঠ্যসূচিতে আছে সেই কবিতাগুলি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম কবিতা সবুজের অভিযান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতা থেকে গত বছর কোশ্চিন কমন এসেছিল। এবারও যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন, সবুজের অভিযান কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জোড়া জড়িয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দিদার দিবি। কবি কাদের চিরযুবা ও চিরজীবী বলেছেন, তারা কিভাবে জীর্ণ জোড়ার অবসানে প্রাণ অফুরান ছড়িয়ে দিতে পারবে বলে কবি মনে করেন। এবারে উপস্থাপন করছি দ্বিতীয় কবিতা সাম্যবাদী, কবি কাজী নজরুল ইসলাম। এই কবিতা থেকে যে কোশ্চিনটি গত বছরের পরীক্ষায় এসেছিল সেটি ছাড়াও এ বছরের জন্য যে প্রশ্নগুলি এবার তোমাদের পড়তে হবে সেগুলি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মন্দির কাবা কি? কবি হৃদয়কে মন্দির কাবার চেয়ে বড় বলে উল্লেখ করেছেন কেন? তৃতীয় প্রশ্ন, সাম্যবাদী কবিতার মূল বক্তব্য ব্যাখ্যা করে কবিতায় কবির কোন মানসিকতার প্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এইখানে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? রাজমুকুট লুটিয়ে পড়ার তাৎপর্য কি? দাগ নম্বর 5, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কবিতার মূল বক্তব্য অনুসারে উদ্ধৃত অংশের ব্যাখ্যা করো। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি এবছরের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা। এখান থেকে প্রশ্ন আসবে। কবিতার নাম আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। এই কবিতা থেকে যে প্রশ্নটি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার আসিব ফিরে কবিতায় বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও। অথবা কোশ্চিন হিসাবে থাকার সম্ভাবনা, আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। এবারে উপস্থাপন করছি আরেকটি তোমাদের পাঠ্য কবিতা ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। এই কবিতা থেকে গত বছর একটি কোশ্চিন কমন এসেছিল। এবারও যে কোশ্চিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কবিতার মধ্যে, প্রথম প্রশ্ন,
ছাড়পত্র কবিতা অবলম্বনে কবির সংগ্রামী চেতনার যে পরিচয় পাওয়া যায় তা লেখো। দ্বিতীয় প্রশ্ন, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকের কাছে কবির দৃঢ় অঙ্গীকার কিভাবে ব্যক্ত হয়েছে? তৃতীয় প্রশ্ন, ছাড়পত্র কবিতার ভাববস্তু সংক্ষেপে নিজের ভাষায় লেখো। এবারে উপস্থাপন করছি আরও একটি কবিতা, অমলকান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। এখান থেকেও গত বছর একটি কোশ্চিন কমন এসেছিল। এবারে এই কবিতা থেকে যে কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি। অমলকান্তি কবিতায় অমলকান্তি সম্পর্কে কবি মানসিকতার পরিচয় দাও। এবারে উপস্থাপন করছি পরের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা। এখান থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে প্রবল। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, কবি শামসুর রহমান। প্রথম প্রশ্ন, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় মাতৃভাষার প্রতি কবির অনুরাগ কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। এই কবিতার পরের প্রশ্ন, 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি, বুকে নিয়ে আছো সৌগৌরবে মহীয়সী। 1952 এর ঐতিহাসিক ঘটনা উপস্থাপিত করে আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে উপস্থাপন করছি পরের আরেকটি কবিতা, ছেলেটা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের অনুশীলন করতে হবে। প্রথম প্রশ্ন, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, কার সম্পর্কে একথা বলা হয়েছে? আগাছার সঙ্গে তাকে কেন তুলনা করা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, সে ত্রুটি আমারই, বক্তাকে কোন প্রসঙ্গে তিনি একথা বলেছেন? এবছরের জন্য আরেকটি কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কবিতার নাম জন্মভূমি, কবি যতীন্দ্রমোহন বাগচি। এখান থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, জন্মভূমি কবিতাটি কার লেখা? কবি তাঁর জন্মভূমির যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, ওইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী, কোন কবিতার অংশ? কবিকে স্বর্গপুরী কাকে বলা হয়েছে তার বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, সৃষ্টি ছাড়া অমনি আমার স্বর্গপুরী, কার লেখা? কোন কবিতার অংশ? মূল কাব্যগ্রন্থের নাম কি? কেন কবি নিজের গ্রামকে সৃষ্টি ছাড়া বলেছেন? আমার প্রিয় পরীক্ষার্থী, এ প্রশ্নগুলি তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা এ দাগের যে কটি কোশ্চিন তোমাদের করতে হবে তোমরা অবশ্যই কমন পাবে। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 2। মূল প্রশ্নপত্র তোমরা 2 দাগেই এই প্রশ্নগুলি তোমরা পাবে। এই দাগে যে প্রশ্নগুলি থাকবে সেগুলি সম্পূর্ণ গল্প থেকে এবং প্রবন্ধ থেকে থাকবে। যাই হোক, যে গল্পগুলি তোমাদের পড়তে হবে এবছরের জন্য সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রশ্নের দাগ নম্বর 2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 2 মোট 10। মোট প্রশ্ন থাকবে 3টি। যে গল্পগুলি তোমাদের এবারের জন্য প্রস্তুতি নিতে হবে, প্রথম গল্প দেনা পাওনা, গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রশ্ন, এবার 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়, কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছে? এই গল্পের আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, দেনা পাওনা গল্পের নিরুপমা চরিত্রটি বিশ্লেষণ করো। তোমরা অবশ্যই জেনে থাকবে এই গল্প থেকে কিন্তু গত বছরে একটি কোশ্চিন এসেছিল এবং সেটি কমনও ছিল। যাই হোক, পরের গল্প দেখে নাও। গল্পের নাম আরণ্যক, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে যে প্রশ্নটি এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি। ভানুমতী চরিত্রটি সম্পর্কে আলোকপাত করো। এছাড়া এই গল্প থেকে গতবারে কোশ্চিন এসেছিল এবং কোশ্চিনটি কমনও ছিল। পরের গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে এবারে কোশ্চিন থাকবেই থাকবে। গল্পের নাম অরণ্যের অধিকার, লেখিকা মহাশ্বেতা দেবী। যে প্রশ্নগুলি তোমাদের অনুশীলন করতে হবে, প্রথম প্রশ্ন, অরণ্যের অধিকার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
দ্বিতীয় প্রশ্ন, মোরে বাঁচা বিরসা, আমি শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক হব। আমি কে, শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, অরণ্যে অধিকার রচনা অবলম্বনে বিরসার চরিত্রের পরিচয় দাও। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের পাঠ্যসূচিতে যে দুটি প্রবন্ধ আছে তার মধ্যে প্রথম প্রবন্ধ দেশের কাজ, প্রবন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে যে প্রশ্নটি এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, যারা নিজেদের রক্ষা করতে পারে না দেবতা তাদের সহায়তা করেন না। প্রাবন্ধিকের এই বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এছাড়া আরেকটি প্রবন্ধ তোমাদের পাঠ্যসূচিতে আছে, স্বদেশবাসীর প্রতি আবেদন, প্রবন্ধকার স্বামী বিবেকানন্দ। এখান থেকে যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বক্তব্য উপস্থাপন করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 3। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মোট বরাদ্দ নম্বর থাকবে 6 × 1, মোট 6। এ দাগে মোট প্রশ্ন সংখ্যা থাকবে 2টি এবং এই দাগে যেগুলো তোমাদের আসবে সেটা হচ্ছে, তোমাদের পাঠ্যসূচিতে নাটক আছে 2টি। প্রথম নাটক ডাকঘর, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, ডাকঘর নাটকের অমল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। এখান থেকে গত বছরে একটি কোশ্চিন কমন ছিল। যাই হোক, এই দুটো কোশ্চিন তোমরা যদি এখান থেকে প্রস্তুতি হিসেবে নাও তাহলে অবশ্যই ভালো হবে। এবারে উপস্থাপন করছি দ্বিতীয় নাটক অন্ন চাই প্রাণ চাই, নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা। এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। এখান থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা, প্রথম প্রশ্ন, অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশ অবলম্বনে নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশে একদিকে রয়েছে অন্নের জন্য হাহাকার, অন্যদিকে রয়েছে জৌলুসের চিত্র। এই দুটি বিপরীত চিত্র নাট্যাংশে কিভাবে এসেছে তা আলোচনা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি দাগ নম্বর 4। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 2, মোট 8। প্রশ্ন থাকবে মূল প্রশ্নপত্রে এ দাগের জন্য 6টি এবং এই দাগের জন্য যে সিলেবাস নির্ধারিত হয়েছে তা হচ্ছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের অনুশীলন করা প্রয়োজন সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কিভাবে আবিষ্কার সে সম্পর্কে লেখো। দাগ নম্বর 2, লালন ফকির সম্বন্ধে যা জানো 2-1টি গানের উদ্ধৃতি সহযোগে আলোচনা করো। দাগ নম্বর 3, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তাঁর রচিত কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। দাগ নম্বর 4, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। দাগ নম্বর 5, সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। প্রশ্নের দাগ নম্বর 6, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। প্রশ্নের দাগ নম্বর 7, মুকুন্দ চক্রবর্তী বাংলা সাহিত্যের কোন ধারার কবি, তার লেখা কাব্যটির প্রকৃত নাম কি, মুকুন্দ রামের কবি প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন দাগ নম্বর 8, চর্যাপদে সেকালের সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় সে সম্পর্কে লেখো। প্রশ্নের দাগ নম্বর 9, চর্যাপদের সাহিত্য বা কাব্য মূল্য নির্ধারণ করো। দাগ নম্বর 10, চণ্ডীমঙ্গলে দ্বিতীয় কাহিনীটি কোন খণ্ডে আছে এবং তার নাম কি, কাহিনীটি সংক্ষেপে বর্ণনা করো। প্রশ্নের দাগ নম্বর 11, ধর্মমঙ্গল কাব্যের হরিশ্চন্দ্রের কাহিনী অবলম্বনে কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। দাগ নম্বর 12, অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি, এই কাব্যের রচয়িতাকে, তাঁর সম্বন্ধে যা জানো লেখো।
প্রশ্নের দাগ নম্বর 13, মনসামঙ্গল কাব্যের দেবখণ্ড অংশটি আলোচনা করো। প্রশ্নের দাগ নম্বর 14, বাংলা সমাজ ও সংস্কৃতিতে তুর্কি বিজয়ের প্রভাব আলোচনা করো। দাগ নম্বর 15, চৈতন্য চরিতামৃতের শ্রেষ্ঠত্বের কারণগুলি লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি দাগ নম্বর 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 1 মোট 4। এ দাগে মোট প্রশ্ন থাকবে 2টি এবং সিলেবাস বাংলা ভাষার ইতিহাস। এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের ভাষা পরিবারে ভটচিনীয় ভাষা বংশের পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, খরেষ্টি লিপির সম্বন্ধে আলোচনা করো। দাগ নম্বর 4, হিয়েরোগ্লিফিক সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নের দাগ নম্বর 5, কৃত্রিম ভাষা এসপেরান্তো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নের দাগ নম্বর 6, সিন্ধুলিপি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নের দাগ নম্বর 7, উপভাষা বলতে কী বোঝো? বাংলায় উপভাষা কয়টি ও কী কী? প্রত্যেকটি উপভাষার এলাকাগুলি চিহ্নিত করো। প্রশ্নের দাগ নম্বর 8, পৃথিবীতে উল্লেখযোগ্য মিশ্র ভাষা কয়টি ও কী কী? প্রত্যেকটির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 6, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই দাগের মধ্যে প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে এবং বরাদ্দ নম্বর থাকবে 4 × 2 মোট 8 এবং এ দাগে মোট প্রশ্ন থাকবে 4টি। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ সংজ্ঞা দাও যে কোনো 2টি। এখানে যেগুলি তোমাদের অনুশীলন করতে হবে সেগুলি উপস্থাপন করছি। সমীভবন, শ্রুতিধ্বনি, স্বরভক্তি, অপিনিয়তি, আদিস্বরাগম, অর্থের সংকোচ, সংকর শব্দ, সমাক্ষর লোপ, বিষমীভবন ও জোড় কলম শব্দ। এগুলি তোমরা যদি অনুশীলন করো তাহলে তোমরা এখান থেকে 2টি এবং তার বেশি তোমরা কমন পাবে। পরের প্রশ্ন, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। পরের প্রশ্ন, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো, প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কী কী? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও। পরের প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের কয়টি ধারা ও কী কী? যে কোনো 2টির সংজ্ঞা ও উদাহরণ দাও। পরের প্রশ্ন, শব্দার্থের বিস্তার বা প্রসার এবং শব্দার্থের অর্থ সংশ্লেষ এর সংজ্ঞা ও উদাহরণ দাও। প্রশ্নের দাগ নম্বর 7, মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার বৈশিষ্ট্যগুলি কী কী? আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি প্রবন্ধ রচনা। এখানে 2টো বিষয় থাকে। প্রথমত, মানসচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা। দ্বিতীয় বিষয়, প্রবন্ধ সূত্র বা তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। এগুলি তোমরা দেখতে পাবে। মূল প্রশ্নের দাগ নম্বর থাকবে 7। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। প্রবন্ধের জন্য বরাদ্দ নম্বর থাকবে 10। এবারে যে প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত, আধুনিক জীবনে বিজ্ঞান। পরের প্রশ্ন, যেটা তোমাদের অনুশীলন করা দরকার বলে আমি মনে করি, রক্তদানের উদ্দেশ্য। তৃতীয়ত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ। পরের প্রবন্ধ, উন্নয়ন বনাম পরিবেশ। পরের প্রবন্ধ, আমাদের দেশ ভারতবর্ষ। এবং আরেকটি প্রবন্ধ এবারে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামাজিক উন্নতি ও নারী শিক্ষা। এছাড়া আরও যেটি তোমাদেরকে আমি বলবো সেটি হচ্ছে শিক্ষার বিস্তারে গণমাধ্যম। এছাড়াও প্রদত্ত সূত্র ও তথ্যের অবলম্বনে একটি প্রবন্ধ লিখতে হবে। এখানে তোমরা অনুশীলন করবে
প্রথমত মহাশ্বেতা দেবী এবং দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে এবং উপকারে আসে বলে তোমাদের মনে হয়, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটির ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে এবং আজ পর্যন্ত যত সমস্ত ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, সমস্ত ভিডিও একত্রে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে সাজেশন এবং নোটস প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেই নোটসগুলি তোমরা যদি এখন থেকে কালেক্ট করে উচ্চ মাধ্যমিক 2025 এর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।